আমার নাম নাবিল। আমি আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার জীবনের কোনো ঘটনা নয়, তবে আমি যার কাছ থেকে শুনেছি এবং সচক্ষে সাথে দেখেছি তা আমার জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে আছে। ঘটনাটি ঘটেছিল আমার খালাতো ভাই সজীবের সাথে। আজ থেকে প্রায় 30 কিংবা 35 বছর আগের কথা। তখন উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর এলাকা এখনকার মতো এত উন্নত ছিল না। চারদিক ছিল ঘন জঙ্গল আর পুরনো জমিদার আমলের ধ্বংসাবশেষ। আমার খালু ছিলেন একজন ফরেস্ট অফিসার, বন বিভাগের কর্মকর্তা। ওনার পোস্টিং হতো সব নির্জন আর গাছ ছমছমে বনাঞ্চলে। আমরা তখন ঢাকায় থাকতাম, কিন্তু গরমের বা শীতের ছুটিতে খালার বাসায় বেড়াতে যাওয়া ছিল আমাদের ধরা বাঁধা নিয়ম। সাজি তখন ক্লাস 9-এ পড়ে আর আমি ক্লাস 10-এ। বয়সের ব্যবধান কম হওয়ার কারণে আমাদের সম্পর্কটা ছিল একদম গলার গলা বন্ধুর মত। হঠাৎ একদিন খবর এলো খালুর পোস্টিং হয়েছে দিনাজপুর রামসাগর দিঘির কাছে, গভীর বনাঞ্চল ঘেরা এক এলাকায়। জায়গাটার নাম এখন ঠিক মনে নেই, তবে স্থানীয়রা ওটাকে কালো টিলার রেঞ্জ বলত। সরকারি কোয়ার্টার ছিল একেবারে জঙ্গলের কিনারে। বিশাল বড় একতলা বাংলো বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি। ইটের দেওয়ালগুলো শ্যাওলায় ঢাকা ছিল আর বাড়ির সামনে বিশাল একটা আম বাগান। নতুন জায়গায় যাওয়ার পর সজীবের খুব আনন্দ হলো। জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ানো, পাখি ধরা, সব এসব এক প্রকার নেশা ছিল। আমি যখন ছুটিতে ওদের বাড়িতে গেলাম তখন সজীব ওই এলাকায় মাত্র 1 মাস হলে এসেছে। কিন্তু আমি গিয়ে সজীবের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সজীব এমনিতে খুব ছটফটে, হাসি খুশি আর একটু বেশি সাহসী ছেলে ছিল, কিন্তু আমি গিয়ে দেখলাম ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ওর চোখের নিচে কালচে দাগ, শরীরের সেই হষ্টপুষ্ট ভাবটা নেই, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে সজীব, তুই এমন শুকিয়ে যাচ্ছিস কেন? এখানকার পানি কি পেটে সয় না? সজীব ম্লান একটা হাসি দিল আর বলল, না রে, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন, রাতে ঘুম হয় না। আমি ভাবলাম হয়তো বা নতুন জায়গা, মানিয়ে নিতে সময় লাগছে, কিন্তু আসল ঘটনাটা যে এতটা ভয়ঙ্কর তা আমি ঘুণাক্ষরও টের পাইনি। ঘটনার সূত্রপাত হয় আমি যাওয়ার ঠিক 3 দিন পর। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের একদিকে অমাবস্যার রাতের মতো খুটখুটে অন্ধকার, হাত বাড়ালে নিজের হাতও দেখা যায় না। আমরা 2 ভাই এক রুমে ঘুমাতাম, খালু আর খালা পাশের বড় রুমে। রাত তখন আনুমানিক 2টা কিংবা 3টা হবে। হঠাৎ সজীবের বিকট চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। বাঁচাও, আমাকে মেরো না, আমি আর করবো না, ওরে বাবা রে বলে সজীব এমন ভাবে গোঙাতে শুরু করলো, মনে হলো কেউ যেন ওর গলাটা টিপে ধরেছে। আমি ধরফর করে উঠে লাইটটা জ্বালালাম। তখন তো আর জেনারেটর লাইন ছিল না, তবে হারিকেন জ্বালানোর টিমে একটা আলো ছিল। আমি সজীবকে ধাক্কা দিয়ে ডাকলাম, সজীব, সজীব, কি হয়েছে? খালার খালু দৌড়ে এলেন। সজীব তখন চোখ বন্ধ করে কাঁপছে, ওর শরীরটা ঘামে ভিজে একাকার হয়ে গেছে। খালা ওর মাথায় পানি দিলেন। অনেক টাকার পরে ও চোখ খুলল। ওর চোখ ছিল তীব্র আতঙ্কে ভরা, মনে হচ্ছিল ওর সাক্ষাৎ যমদূত দেখেছে। খালু জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, খারাপ স্বপ্ন দেখেছিস? সজীব তখন কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, ওই লোকটা আজও এসেছিল, সাদা আলখাল্লা পরা, মুখটা কালো কাপড়ে ঢাকা, সে আজ আমাকে লাঠি দিয়ে মেরেছে। দেখো বাবা, আমার পিঠে খুব চলছে। আমরা সবাই রীতিমতো অবাক হয়ে গেলাম। স্বপ্ন তো স্বপ্নই হয়, তাতে শরীরে ব্যথা কেন হবে? কিন্তু সজীব যখন তার গেঞ্জিটা তুলল, আমাদের সবার চোখ কপালে উঠল। সজীবের পিঠের ঠিক মাঝখানে, মেরুদণ্ডের ঠিক উপরে স্পষ্ট লাল হয়ে ফুলে আছে, যেন কেউ কিছুক্ষণ আগে শক্ত বাঁশের কঞ্চি বা লাঠি দিয়ে সজীবকে সজোরে বাড়ি দিয়েছে। দাগটা একদম টাটকা, চামড়া ফেটে হালকা রক্ত জমে আছে। খালা রীতিমতো ভয় কেঁদে ফেললেন। খালু বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এ তো মশার কামড়ের কামড় নয় রে, এ তো পরিষ্কার বাইরের দাগ। পরদিন সকালে সজীবের অবস্থা আরো খারাপ হলো। সকালে নাস্তা করতে বসেও 1 লকমা ভাত মুখে দিল, সাথে সাথে বমি করে ভাসিয়ে দিল। ওর শরীরে কিছুই রাখতে পারছিল না।
আমি লক্ষ্য করলাম সজীব জানালা দিয়ে বারবার পেছনের জঙ্গলের দিকে তাকাচ্ছে, যেন কেউ ওখান থেকে তাকে ডাকছে বা নজর রাখছে। বিকেলে আমি সজীবকে চেপে ধরলাম, বললাম, তুই আমাকে আজকে সব বলবি। বল বল, তোর কি করছিস, সত্যি করে বল, তুই কি করছিস? এই জঙ্গলে কি তুই একা কোথাও ছিলি? সত্যি করে বল। প্রথমে কিছুই বলতে চাইল না, পরে অনেক জোরাজুরি করার পর সজীব যা বলল তা শুনে আমার রক্তহীন হয়ে গেল। সজীব বলল, ভাইয়া, তুই আসার 1 সপ্তাহ আগের কথা, আমি আর আমার স্কুলের নতুন বন্ধু রফিক মিলে বিকেলের দিকে উত্তরের টিরাটা গিয়েছিলাম। জানিস, ওটাকে স্থানীয় পীর বাবার টিরা বলে ডাকে। ওখানে অনেক পুরনো কবর আছে, পাথরের তৈরি। রফিক বলেছিল ওখানে নাকি জিন থাকে, কেউ ওদিকে যায় না, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, তারপর তুই কি করলি? সজীব মাথা নিচু করে বলল, আমি আমি আসলে বাজি ধরেছিলাম রফিকের সাথে। আমি ওই কবরের উপরে উঠে দাঁড়িয়েছিলাম, আর সেখানে একটা মাটির প্রদীপ জ্বালানো ছিল, ওটা আমি লাথি দিয়ে ভেঙে ফেলেছিলাম। রফিক আমাকে বারণ করেছিল, কিন্তু আমি না তা শুনিনি। জানিস, আমি বলেছিলাম, ধুর, এসব কুসংস্কার, মরা মানুষ আবার জিন্দা হয় কিভাবে? তারপর আমি কবরের গায়ে থুতু ছিটে চলে এসেছিলাম। আমি সজীবের কথা শুনে থমকে গেলাম। এটা তো কোনো দুষ্টমি নয়, এটা চরম দৃষ্টতা। অজানা জায়গায় একটা পবিত্র স্থানে গিয়ে এমন কাজ কেউ করে? সজীব বলতে লাগলো, সেই দিন রাতে আমি প্রথম স্বপ্নটা দেখি, একটা বিশাল লম্বা মানুষ, যার পা মাটিতে নেই, শূন্যে ভাসছে। সে আমার সামনে এসে বলল, তুই আমার ইবাদতে ব্যাঘাত ঘটিয়েছিস, তুই আমার আস্তানা অপবিত্র করেছিস, তোকে আমি ছাড়বো না। প্রথম দিন সে আমাকে চড় মেরেছিল, সকালে উঠে দেখি আমার কান ফুলে গেছে। তারপর থেকে প্রতি রাতে সে আসে, আমাকে বলে, তোকে আমি সাথে করে নিয়ে যাব, তুই আর বাঁচবি না। ভাইয়া, আমি মরে যাব, তাই না? সজীবের কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। খালুকে এই ঘটনাটা জানানো হলো। খালু আধুনিক মানুষ হলেও ফরেস্টের চাকরিতে অনেক অদ্ভুত জিনিস দেখেছেন, তাই তিনি আর দেরি করলেন না। তিনি বুঝলেন এইটা ডাক্তারি চিকিৎসায় ভালো হবার কথা নয়। দিনাজপুর সদরের নাম করা এক ডাক্তার দেখানো হলো। তিনি ঘুমের ওষুধ আর ভিটামিন দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সজীব দিন দিন শুকিয়ে কঙ্কালসার হতে লাগলো। ওর চোখের নিচে কানে জমে গেল। অবশেষে খালু সিদ্ধান্ত নিলেন গ্রামের এক প্রবীণ হুজুরের কাছে যাবেন। স্থানীয় ফরেস্ট গার্ডরা বলল, পাশের গ্রামে এক কামেল বুজুর্গ ব্যক্তি আছেন, যিনি সব জিনপুরীর ঝামেলা মেটাতে পারেন। তার নাম মাওলানা সুলাইমান। শুক্রবার আসরের নামাজের পর আমরা সজীবকে নিয়ে ওই হুজুরের বাড়িতে গেলাম। হুজুর সজীবকে দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি সজীবের চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো অনেক বড় ভুল করে ফেলেছ। যার সাথে বায়াদেবী করেছে এটা সাধারণ কোনো জিন নয়, সেই বনের রক্ষক, অনেক শক্তিশালী খবিশ জিন। তাকে রাগানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। খালা হুজুরের পায়ে পড়ে কাঁদতে লাগলেন, হুজুর, আমার ছেলেটা তো অবুঝ ভুল করে ফেলেছে, আপনি ওকে বাঁচান। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা পড়লেন, তারপর বললেন, কাজটা খুব কঠিন হবে, ওই জিন খুব রাগী। তো একটা উপায় আছে, আজ রাতে ওকে আমার কাছে এখানে নিয়ে আসতে হবে। আমি হাজিরা জিনকে শরীরে এনে একেবারে ওর সাথে কথা বলবো, দেখি সে কি চায়। রাত তখন 10টা। হুজুরের ঘরের পরিবেশ থমথমে, চারদিকে লোবান আর আগরবাতি গন্ধে রীতিমতো ধোঁয়াচ্ছন্ন। সজীবকে মাঝখানে বসানো হলো। আমরা সবাই গোল হয়ে বসলাম। হুজুর সজীবের কপালে হাত রেখে জোরে জোরে মন্ত্র বা আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ করে সজীবের শরীরটা রীতিমতো বেঁকে যেতে শুরু করলো। ওর মুখ দিয়ে রীতিমতো অদ্ভুত কোঙানি বের হতে শুরু করলো, মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসলো, এবং কিছুক্ষণ পর সজীব শান্ত হয়ে বসলো। কিন্তু যখন সে মাথা তুলল, তখন তার চোখের চাহনি সজীবের মতো ছিল না। চোখ দুটো টকটকে লাল, আর মুখে একটা হিংস্র হাসি। হুজুর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? দাম বল তোর। সজীবের কচি গলার বদলে একটা ভরাট গমগমে পুরুষালী কণ্ঠে উত্তর এলো, আমি এই জঙ্গলের বাদশাহ, আমার নাম ইখতিয়ার উদ্দিন। এই ছোকরা আমাকে অসম্মান করেছে, আমি ওকে শেষ করে দেব। হুজুর বললেন, ও বাচ্চা ছেলে, না বুঝে ভুল করে ফেলেছে, আল্লাহর ওয়াস্তে ওকে মাফ করে দে। জিনটা রীতিমতো বিকট শব্দে হেসে উঠল আর বলল, বাফ।
ও আমার পবিত্র চেরাগ ভেঙেছে, আমার জয় নামাজে থুতু দিয়েছে। এর শাস্তি একটাই, মৃত্যু। আমি গত 7 দিন ধরে রক্ত চষে খাচ্ছি, আর 3 দিন পর শেষ হয়ে যাবে। খালু রীতিমতো ভয় কান্নায় অস্থির হয়ে উঠলেন। হুজুর তখন গলার স্বর উঁচিয়ে বলেন, তুই যদি একে না ছাড়িস তা আমি তোকে কিন্তু বন্দি করব, আগুনের বেরি পড়াবো তোকে। জিনটা রীতিমতো রাগে ফসতে লাগলো আর বলল, ক্ষমতা থাকতে কর, তবে মনে রাখবি একে বাড়ার আগে আমি ছাড়বো না। হুজুর বুঝতে পারলেন জোর করে একে বানানো যাবে না। তিনি নরম স্বরে বললেন, শোন ইখতিয়ার, তুই তো ইমানদার জিন মনে হচ্ছে, তুই নামাজ পড়িস, ক্ষমা করা মহৎ গুণ। এই ছেলের মায়ের দিকে তাকা, কি চাস বল, কে দিলে তুই একে ছেড়ে যাবি? জিনটা কিছুক্ষণ চুপ করে রইল। সজীবের শরীরটা তখনও কাঁপছে। তারপর জিনটা বলল, ঠিক আছে, আমি একে ছাড়তে পারি, তবে আমার 2টো কঠিন শর্ত আছে। আমার প্রথম শর্ত, এই ছেলেটি আমার আস্তানায় যে অপকর্ম করেছে তা কাফারা দিতে হবে। ওকে আগামী অমাবস্যার রাতে, অর্থাৎ আজ থেকে 3 দিন পর একাই ওই টিলায় যেতে হবে যে কবরের উপরে থিউথু ছিটিয়েছিল। নিজের পরনের কাপড় দিয়ে সেই কবর পরিষ্কার করতে হবে এবং সেখানে নিজ হাতের সুগন্ধি আগরবাতি এবং নতুন মাটির প্রদীপ জ্বালিয়ে আসতে হবে। মনে রাখবি, ওই সময় ভয় পেয়ে যদি কিছু হটে তবে রক্ষা নেই। খানা রীতিমতো আঁতকে উঠতেন। এত রাতে ওই জঙ্গলের টিয়ায় বাচ্চা ছেলে একা যাবে কিভাবে? যদি বাঘ ভাল্লুক বা অন্য কোনো ক্ষতি করে? জিনটি ধমক দিয়ে বলল, চুপ! আমার এলাকায় আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। ও যদি আমার শর্ত ভাঙতে চায় তবে বনের কোনো পশু ওর কোনো ক্ষতি করবে না, কিন্তু শর্ত ভঙ্গ করলে আমি ওকে ছাড়বো না। হুজুর দ্রুত ইশারা করলেন চুপ থাকার জন্য। তিনি বললেন, আর দ্বিতীয় শর্ত? জিনটি বলল, দ্বিতীয় শর্ত হলো আবার মায়ের নামে একটা কালো খাসি করে বানিয়ে দিতে হবে, তবে সেই গোস্ত আপনারা কেউ খেতে পারবেন না। ওই টিলার নিচে যে বিশাল প্রাচীন বট গাছটা আছে, জমাই করা খাসির কাঁচা গোস্ত একটা মাটির হাঁড়িতে সেই গাছটার নিচে রেখে আসতে হবে। এটা আমার অধীনস্থ অন্যান্য অদৃশ্য আত্মাদের জন্য। এই 2 কাজ যদি ঠিকঠাক হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি এই ছেলের শরীর থেকে চিরতরে বিদায় নেব। হুজুর বললেন, আমরা রাজি আছি। আল্লাহ চাইলে এই শর্তগুলো আমরা পালন করা হবে। তুমি এখন এ বাসম বাচ্চার শরীর ছেড়ে চলে যাও। জিনটি একটা বিকট হাসি দিল আর বলল, আমি যাচ্ছি, কিন্তু বলে রাখিস 3 দিন পর অমাবস্যা, ভুল হলে লাশ পাবি। কথাটা বলার সাথে সাথে সজীবের শরীরটা তীব্র একটা ঝাঁকুনি দিল এবং সে জ্ঞান হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। হুজুর দ্রুত চোখ মুখে পানি ছিটিয়ে তাকে জাগালেন। সজীব ফেল ফেল করে তাকিয়ে রইল, যেন কিছুই মনে নেই তার। পরবর্তী 3 দিন আমাদের পরিবারের উপরে যে কি ঝড় বয়ে গেছে তা বলে বোঝানো যাবে না। খালু এর মধ্যে বাজার থেকে একটা হোষ্টপুষ্ট কালো খাসি কিনে আনলেন। নতুন মাটির প্রদীপ, খাঁটি সরিষার তেল, আগরবাতি সবকিছু জোগাড় করা হলো। সবচেয়ে কঠিন কাজ হলো সজীবকে মানসিকভাবে প্রস্তুত করা। ও এমনিতে ভয় সিটেছিল, কিন্তু হুজুর বলেছিলেন, ভয় পেও না বাবা, তোমার সাথে অদৃশ্যভাবে আমার দোয়া থাকবে, তুমি শুধু আল্লাহকে রাখবে। অবশেষে সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত চড়িয়ে এলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জঙ্গল থেকে শেয়ালের হুক্কা হওয়ার ডাক ভেসে আসছে। ঘড়িতে রাত তখন 12টা। হুজুর আমাদের সাথে ছিলেন। তিনি বললেন, টিলার নিচ পর্যন্ত আমরা সবাই যাব, কিন্তু টিলার উপরে কবরের কাছে সজীবকে একাই উঠতে হবে। আমরা টিলার নিচে পৌঁছালাম। জায়গাটা দিনের বেলাতেও গা ছমছমে, আর রাতে তো সাক্ষাৎ মৃত্যুপুরী। বাতাসের শোষ শব্দ যেন মনে হচ্ছিল কেউ ফিস ফিস করে কথা বলছে। হুজুর সজীবের হাতে প্রদীপ আর আগরবাতি তুলে দিলেন। বললেন, যাও বাবা, বিসমিল্লাহ বলে উঠে যাও, পেছনে তাকাবে না। সজীব কাঁপা কাঁপা পায়ে টিলার উপরে উঠতে শুরু করলো। আমরা নিচে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। আমার বুকের ভেতরে থপ 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 করছিল। মনে হচ্ছিল এই বুঝি কোনো অশরীরী ছায়া সজীবকে ঝাপটে ধরবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর সজীব নিচে নেমে এলো। ও
ওর সারা শরীর ঘামে ভেজা, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ও বলল, ভাইয়া, আমি কবরটা পরিষ্কার করেছি। যখন প্রদীপটা জ্বালালাম না, মনে হলো বাতাসের মধ্যে কে যেন বলল, তোর বাপ কবুল করা হলো, যা চলে যা। আমি আর পেছনে তাকাইনি। এরপর হলো দ্বিতীয় শর্ত পালনের পালা। খালু আর আমি মিলে সেই কালো খাসিটি টিলার নিচে বট গাছের গোড়ায় জবাই করলাম। হুজুরের নির্দেশ মতো সেই কাঁচা মাংস এবং রক্ত একটা বড় মাটির হাঁড়িতে ভরে গাছের গঠরে রেখে আসলাম। অদ্ভুত ব্যাপার হলো, মাংস রাখার সাথে সাথে জঙ্গলের ভেতর থেকে এক ঝাঁক পাখি এবং বাদর ডানা ঝাপটানোর শব্দ উড়ে গেল, অথচ গাছে কোনো পাখি ছিল না। সব কাজ শেষ করে আমরা যখন বাসায় ফিরলাম, রাত তখন 3টা। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে, সজীব এখন একদম মুক্ত। পরদিন সকালে এক অলৌকিক দৃশ্য দেখলাম আমরা। গত 1 মাস ধরে সজীবের পিঠে যে দগদগে লাঠির বাড়ির দাগটা ছিল, সেটা জাদুর মতো মিলিয়ে গেছে। নেই কোনো ব্যথা, নেই কোনো জ্বালা পড়া। সজীব সকালে ঘুম থেকে উঠে পেট ভরে নাস্তা করলো, অথচ এতদিন এক লোক খাবারও পেটে রাখতে পারত না। ওর মুখে সে ফ্যাকাশে ভাবটাও কেটে গিয়ে আবার উজ্জ্বলতা ফিরে এলো। ডাক্তাররা যা করতে পারেনি, বিশ্বাস আর সঠিক তদবিরে তার সম্ভব হলো। তবে সেই ঘটনার পর খালু আর ওই সরকারি কোয়ার্টারে থাকার সাহস পাননি। তিনি বদলির আবেদন করে 3 মাসের মধ্যে আমাদের সেই দিনাজপুর শহরতলিতে চলে আসেন। আজ এত বছর পরেও সজীবের সাথে দেখা হয়। সেই রাতের কথা উঠলে ও বারবার শিউরে ওঠে। ও আমাকে বলে, ভাইয়া, মানুষ বলে ভূত জিন নেই, কিন্তু আমি জানি আমরা না দেখলে ওরা ঠিকই আছে। ওদের সীমানায় বা ওদের সামনে আঘাত করলে ওরা ছাড় দেয় না। এটা ছিল আমার নানুর বামাতো বোনের গল্প। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি নাবিল বলছিলাম। আশা করি ঘটনাটি সবার পছন্দ হবে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যার ঘটনাটা শেয়ার করব তার নাম হচ্ছে কোহিনুর, এবং তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। তখন নতুন নতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে বেশ ভালো মানুষজন কাজ করা শুরু করে ঢাকা শহরে। 2003 কি 2004 সালের কথা। মোট কথা সকালবেলা সেই সময় যখন মিরপুর যাব, মিরপুর টাইপ এরিয়াতে, যখন ওখানে তো গার্মেন্টস সেক্টর বেশি, গার্মেন্টস ছিল বেশি, তো ওইখানে দেখা যেত যে সকালবেলা গার্মেন্টস কর্মীদের এখনো অনেক লাইন থাকার কথা। গার্মেন্টস কর্মীদের এরকম সকালবেলা যে ঢল যেত, সেখানে গাড়িও মুভ করতো না। তো তিনি এরকম একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা শুরু করেন এবং আসেন ময়মনসিংহ থেকে। আসেন অনেকদিন আগেই, কিন্তু চাকরিটা পান 2004 সালে। তার মাঝখান দিয়ে তিনি একটি বাসায় কাজ করছিলেন গৃহকর্মী হিসাবে বাধা অবস্থায়। পরে তিনি ওখান থেকে চাকরি ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন। তো তিনি যখন গার্মেন্টসে চাকরি নেন, প্রথম দিনই তার আসলে থাকার জায়গা ছিল না, বিধায় তিনি আরেকটি জায়গায় থাকছিলেন তার এক পরিচিত আত্মীয়ের বাসায়। কিন্তু তিনি বাসা খুঁজছিলেন যে তিনি তার গার্মেন্টসের পাশে কোনো বাসায় থাকতে পারেন কিনা। তো তিনি যখন প্রথম তার গার্মেন্টসের পাশে একটি বাসা পান, ওইটা প্রথম দিন চাকরির দিনই। তো চাকরি দুপুরবেলা যখন প্রথম দিন চাকরি করতে যায়, সেদিন ওখানকার যে সুপারভাইজার ছিল তাকে বলেছিল যে এখানে কি কোনো আশেপাশে মহিলাদের থাকার বাসা আছে কিনা, বা আপনার পরিচিত কেউ আছে কিনা। যেরকমটা একটা কিউরিয়াস মানুষ জিজ্ঞেস করে, ঠিক সেরকম ভাবে তখন তিনি বললেন যে একটা জায়গায় একটা মেয়ে মনে হয় দরকার, আপনি ওইখানে ফুলবানু নামে একজন মহিলা আছে, ওদের সাথে কথা বলেন। তো উনি ফুলবানুকে পান। ফুলবানুর সাথে ছিল সামিয়া, ওই দুজন ছিল, তারা অন্য ফ্লোরে কাজ করছিল। পরে ওই সুপারভাইজার তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ফুলবানু এবং সামিয়া কোহিনুরকে বলে যে ঠিক আছে, তুমি আসো আমাদের সাথে, আজকে কাজ শেষে সন্ধ্যা 6টার দিকে আমরা যখন বেরোবো তখন তোমাকে আমরা নিয়ে যাব। তো গার্মেন্টসে নর্মালি কাজ করতে তো সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, প্রায় 10 থেকে 11 ঘন্টা। আবার কিছু কিছু জায়গায় 12 ঘন্টা, ওভারটাইম করলে আরো বেশি সময় নিয়ে অনেকে কাজকর্ম করে। ওভারটাইম করে যখন বেশি অর্ডার থাকে তখন। তো ওই মুহূর্তে তখন সন্ধ্যা 6টার দিকেই তাদের সবার কাজ শেষ হয়ে যেত। তো 6টার দিকেই তখন ছুটি হতো সেই গার্মেন্টস থেকে। তো তারা তাকে সেই বাসায় নিয়ে যায়। তখন সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাতের বেলা শুরু হবে আর কি, মাগরিবের আজান হয়ে গেছে। তো তিনি যখন ওই বাসায় গেলেন, দেখলেন যে এটা টিন শেড বাসা,
ওই বাসাটার সামনে বিশাল বড় একটা জায়গা। বাসায় ঢুকতেই একটা চাপকলের মতো জায়গা ছিল আগে, কিন্তু এখানে একটা পানির কল বসানো, যে পানির কলে বসলে সবাই এখানে গোসলের পানি কালেক্ট করে এখান থেকে থালা বাসন সেই জায়গাটায় ধোয়। এবং একটা বাথরুম আছে যেটা ওই বাড়িতে ঢুকার সাথে ডান দিকে পড়ে। ওইখানে 2টা রুম করা ছিল, টোটাল 8 জন মেয়ে থাকতো সেই বাসা, সেই টিন শেডের বাড়িতে। ওই মুহূর্তে তখন 7 জন ছিল। তিনি যখন বাসাটা ঢোকে তখন বাসাটার ওইটা চারিপাশে ইট দিয়ে করা একটা বাসাটা আগে বস্তি ছিল, তো সেটা ভেঙে সেখানে একটা মাত্র বাড়ি তোলা হয়। আলটিমেটলি প্ল্যান আছে যে সেখানে পরবর্তী সময় বিল্ডিং করে ফেলবে, এরকমটা প্ল্যান। বাড়িওয়ালার বাড়ি ঠিক পাশের দেয়ালের, মানে দেয়ালটা ক্রস করলে পাশের বিল্ডিং